সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বন্দী হস্তান্তরের সময় হামাসের সশস্ত্র সুশৃঙ্খল ও দাপুটে অবস্থান আবার অবাক করেছে বিশ্বকে। বিশ্লেষকরা বলছেন, টানা 2 বছর ইসরায়েলি বাহিনীর সর্বোচ্চ শক্তি প্রয়োগ এবং প্রায় 70,000 গাজাবাসীর প্রাণহানির পর শাসক দলটির এমন অবস্থান এটাই প্রমাণ করছে ইসরায়েলি বর্বরতায় নিরীহ মানুষের প্রাণ গেলেও হামাসের তেমন ক্ষতি করতে পারেনি নেতানিয়াহুর বাহিনী। সোমবার ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে গাজার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের সামনে হামাসের বিপুল সশস্ত্র সদস্য সারিবদ্ধভাবে অবস্থান করছেন। তাদের ইউনিফর্মে দলটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের লোগো ছিল। শোল্ডার প্যাচ থেকে তাদের শ্যাডো ইউনিটের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। হামাসের তথ্য অনুযায়ী এই বিশেষ ইউনিট বন্দীদের পাহারার দায়িত্বে নিয়োজিত। বন্দী বিনিময় দৃশ্য সরাসরি দেখা অনেকে মন্তব্য করেছেন যে অবস্থান নিয়ে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা চালায় হামাস। তাদের শরীরী ভাষা বলছে হামাসের সেই দাপুটে অবস্থানে বড় ধরনের হেরফের হয়নি। বন্দী হস্তান্তর অনুষ্ঠানে হামাসের সশস্ত্র উপস্থিতি এবং ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর উপত্যকার শৃঙ্খলা রক্ষায় হামাসের সশস্ত্র দায়িত্ব পালন দেখে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়। ট্রাম্পের পরিকল্পনায় যেমনটা বলা হয়েছে সেই অনুযায়ী হামাস কি তাহলে অস্ত্র ছাড়ছে না? সোমবার এর উত্তর মিলেছে। খবরে বলা হয়, গাজার শাসন ব্যবস্থা থেকে আপাতত দূরে থাকলেও অস্ত্র ছাড়বে না হামাস। যুদ্ধবন্ধের 20 দফা প্রস্তাবের বাইরে হামাসের এই শর্তে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সোমবার ইসরায়েলে আসার পথে এয়ারফোর্স ওয়ানে সংবাদ সম্মেলনে সেটি স্পষ্ট করেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হামাসের হাতে অস্ত্র রাখার বিষয়টি আমরা মেনে নিয়েছি। হামাস পুনরায় সংগঠিত হলে ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে কাজ শুরু করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামাসের সশস্ত্র হওয়ার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র অবগত। নির্দিষ্ট একটি সময়ের জন্য তাদের এই অনুমতি দেওয়া হয়েছে। হামাস কতদিন সশস্ত্র থাকবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছি। আপনাকে বুঝতে হবে, তারা প্রায় 60,000 মানুষ হারিয়েছে। যুক্তরাষ্ট্র চায় গাজার বাসিন্দারা যেন নিরাপদে ঘরে ফিরতে পারে এবং পুনর্গঠন শুরু করতে পারে। তিনি গাজাকে আক্ষরিক অর্থেই ধ্বংসপ্রাপ্ত অঞ্চল হিসেবে বর্ণনা করে সতর্ক করে বলেন, মানুষ ফিরতে শুরু করলে অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে, তাই তারা সশস্ত্র থেকে শৃঙ্খলা বিধান করবেন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে 7,000 যোদ্ধাকে দায়িত্ব দিয়েছে হামাস। এরই মধ্যে বেশ কয়েকটি স্থানে মোতায়েন করা হয়েছে হামাসের সশস্ত্র ইউনিট। যেসব এলাকা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করেছে সেসব এলাকায় 5 জন নতুন গভর্নরও নিয়োগ দিয়েছে সংগঠনটি। তারা হামাসের অভিযানে সামরিক শাখার ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গাজায় যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে 200 সেনা মোতায়েনের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সেই অবস্থান থেকে সরে এসে হামাস সদস্যদের সশস্ত্র উপস্থিতিতে সায় দেন মধ্যস্থতাকারীরা। বিবিসি বলেছে, যুদ্ধ পরবর্তী গাজার শাসনভার নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তার মধ্যে হামাসের সংগঠিত হওয়ার এই প্রচেষ্টা প্রত্যাশিত ছিল। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ যুদ্ধের পরও নিজেদের সক্ষমতা অটুট রাখতে পারা হামাসকে বাদ দিয়ে গাজার শাসন অন্য কারো হাতে তুলে দেওয়া কতটুকু সম্ভব তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এর মধ্যে সংগঠনটি সাফ জানিয়েছে, তারা নিরস্ত্র হবেন না, বিদেশিদের শাসনও মেনে নেবেন না। ইসরায়েলি বন্দীদের সঙ্গে হামাস সদস্যদের আচরণ প্রশংসা কুড়িয়েছে। সোমবার গাজা থেকে জীবিত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার পর ইহুদিবাদী সূত্র স্বীকার করেছে তাদের সবার শারীরিক অবস্থা ভালো। অন্যদিকে ফিলিস্তিনি সূত্র থেকে প্রাপ্ত প্রতিবেদনে ফিলিস্তিনি বন্দীদের অবস্থা শোচনীয় বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, যারা বছরের পর বছর ধরে ইহুদিবাদীদের হাতে কঠোর নির্যাতনের শিকার হয়েছেন। ইসরায়েলি চ্যানেল 13 মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীদের ছবি প্রকাশ করেছে এবং তাদের শারীরিক অবস্থা ভালো বলে মূল্যায়ন করেছে। তাছাড়া ইসরায়েলি সরকারের চিকিৎসা সংস্থা নিশ্চিত করেছে, আন্তর্জাতিক রেড ক্রস থেকে পাওয়া সব ইসরায়েলি বন্দীর শারীরিক অবস্থা খুবই ভালো এবং তারা নিখুঁত স্বাস্থ্যের অধিকারী। ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার আগে হামাস মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পরিবারকে ভিডিও কল করার এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে অবহিত করার অনুমতিও দিয়েছিল। ইসরায়েলি বন্দীদের স্বাস্থ্যের উন্নতি এমন এক সময়ে ঘটেছে যখন মুক্তির আগে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে ইসরায়েলের অমানবিক ও উন্মাদ আচরণের মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই ভিডিওগুলোতে ফিলিস্তিনি বন্দীরা চোখ হাত বন্ধ অবস্থায় পিঠ বাঁকিয়ে হাঁটছেন এবং ইসরায়েলি বাহিনী তাদের বিপজ্জনক সন্ত্রাসী বলে অভিহিত করছে। বর্তমানে 11,000-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন।
মানবাধিকার প্রতিবেদন এবং ফিলিস্তিন ও ইসরায়েলি গণমাধ্যমের বরাতে কারাগারের অপর্যাপ্ত ব্যবস্থার কারণে তাদের অনেকেই মৃত্যুবরণ করেছেন। মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীরা বর্ণনা করেছেন তারা কারাগারে নয়, কসাইখানায় ছিলেন। কারাগারে তাদের বিভিন্ন উপায়ে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছিল এবং ইহুদিবাদীরা তাদের চিকিৎসা সেবা এবং খাবার থেকে বঞ্চিত করেছে। ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় সোমবার ৩,৭০০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছেন তারা। দুটি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে এই কারাবন্দীদের। প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকানাধীন ওফের কারাগারের। এই ব্যাচে কারাবন্দীদের সংখ্যা ছিল প্রায় ২,০০০। হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছান এই কারাবন্দীরা। কারাবন্দীদের জন্য বাস সরবরাহ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি। এদিকে প্রথম ব্যাচটি পশ্চিম তীরে যাওয়ার কাছাকাছি সময় যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনিস শহরে এসে পৌঁছান দ্বিতীয় ব্যাচের ১,৭১৮ ফিলিস্তিনি কারাবন্দী। দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগারে ছিলেন তারা। ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনির সংখ্যা ৩,৭১৮ বললেও আল জাজিরা এবং অন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই সংখ্যা প্রায় ২,০০০ বলে উল্লেখ করেছে। সোমবার হামাস এক বিবৃতিতে বলেছে, যুদ্ধাপরাধী নেতানিয়াহু এবং তার সন্ত্রাসী সেনাবাহিনীর হামলা ও হত্যা প্রচেষ্টার মধ্যেও প্রতিরোধ যোদ্ধারা বন্দীদের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছেন। হামাস জানায়, ইসরায়েলি বন্দীদের মুক্তি ঘটছে এমন এক সময় যখন দখলদার কারাগারে আমাদের বন্দীরা নির্যাতন, নিপীড়ন, হত্যাসহ সব ধরনের অমানবিক আচরণের শিকার হচ্ছেন। সংগঠনটি মধ্যস্থতাকারীদের চলমান ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেছে, তারা জায়নবাদী শত্রুকে চুক্তির অধীনে তার দায়বদ্ধতা বাস্তবায়নে বাধ্য করতে অপরিহার্য ভূমিকা রাখছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২ বছর ধরে অব্যাহত বোমাবর্ষণ, ধ্বংসযজ্ঞ ও গণহত্যার পরেও ইসরায়েল তাদের বন্দীদের শক্তি প্রয়োগ করে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত প্রতিরোধ আন্দোলনের শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে। এই ফলাফল আবারও প্রমাণ করে, ইসরায়েলি সেনাদের ফেরত আনার একমাত্র উপায় হল বন্দী বিনিময় চুক্তি এবং যুদ্ধের অবসান। বিবৃতিতে বলা হয়েছে, যতক্ষণ না শেষ বন্দীটি নতুন নাৎসিদের কারাগার থেকে মুক্ত হয় এবং আমাদের ভূমি ও পবিত্র স্থানগুলো থেকে দখলদারদের সরিয়ে দেওয়া হয়, ফিলিস্তিনি জনগণ ততক্ষণ বিশ্রাম নেবে না। বন্দি বিনিময়ের দিন মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন তিনি। এ সময় একজন আইন প্রণেতা জেনোসাইড লেখা কাগজ তুলে ধরেন। তখন পার্লামেন্টে হট্টগোল দেখা দেয়। এতে ট্রাম্পের ভাষণ কিছু সময়ের জন্য বাধাগ্রস্ত হয়। এর আগে ওয়াশিংটন থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সোমবার বন্দি বিনিময়ের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, আকাশ এখন শান্ত, বন্দুক নীরব হয়ে গেছে, থেমে গেছে সাইরেন, পবিত্র ভূমির আকাশে সূর্য উঠছে। এই ভূমিতে অবশেষে ফিরেছে শান্তি। তবে পরে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় হট্টগোলের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। আইমান ওদেহ নামের একজন আইন প্রণেতা ফিলিস্তিনের মুক্তি চাই ও জেনোসাইড লেখা কাগজ তুলে ধরেন। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম আরবি রেডিওর খবরে বলা হয়, ওই ঘটনার পর নেসেট থেকে আইমান ছাড়াও ওফের কাসাইফ নামের আরেক আইন প্রণেতাকে সরিয়ে নেওয়া হয়। নেসেটে এমন ঘটনার আগে এক্সে আইমান ওদেহ লিখেছিলেন, পার্লামেন্টে যে ভণ্ডামি চলছে তা অসহনীয় হয়ে পড়েছে। নেতানিয়াহু ও তার সরকার গাজায় মানবতা বিরোধী অপরাধ করেছে। একমাত্র দখলদারি বন্ধের মাধ্যমে এবং রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার করা হবে। এর মাধ্যমে সবার জন্য শান্তি ও নিরাপত্তা ফিরবে। আইমানকে সরিয়ে নেওয়ার পর আবার ভাষণ শুরু করেন ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তির জন্য আরব ও মুসলিম দেশগুলোকে ধন্যবাদ জানান তিনি। হামলা বন্ধের জন্য নেতানিয়াহুর প্রশংসা করেন। ইরানের পরমাণু প্রকল্প ইস্যুতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এমন একটি ঐতিহ্য গড়ব যা এই অঞ্চলের সব মানুষের গর্বের কারণ হবে। নেসেটে ভাষণের পর মিশরের শারম আল শেখে শান্তি সম্মেলনে যোগ দেন ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন ২৮টি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা। সম্মেলনে গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি নথিতে সই করেন ট্রাম্প, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ অন্য বিশ্ব নেতারা। শান্তি সম্মেলনে বিশ্ব নেতাদের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত উপস্থিত ছিলেন। শান্তি সম্মেলনে গাজা যুদ্ধবিরতিতে ভূমিকায় রাখায় মিশর,
কাতার, তুরস্ক সহ সংশ্লিষ্ট আরব ও মুসলিম দেশের নেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প। মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দ্য অনার অব দ্য নীল দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট সিসিকে ধন্যবাদ দেন তিনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম উল্লেখ করেও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ব নেতাদের প্রশংসা করে ট্রাম্প বলেন, আমরা যা করছি তা সর্বোচ্চ স্বীকৃত বিশ্ব নেতাদের এই উপস্থিতি, কারণ আমরা যা করেছি তা একেবারেই অনন্য এবং বিশেষ কিছু। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি একটি ঐতিহাসিক ঘটনা যা বিশ্ব চিরকাল মনে রাখবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।